আপনি জানেন ওই নিষ্পক্ষতা আমার দেশের নাগরিক হিসাবে নাই, দিচ্ছেন তো আপনি সুযোগ দিলাম তখন। আরে কিন্তু ছিল একজন সমন্বয়ক, এবং হাদি কিন্তু এনসিপিতে যোগ দেয়নি। পরবর্তীকালে যে এনসিপি হয়েছে সেই এনসিপিতে সে যোগ দেয়নি, সে ইনকিলাব মঞ্চ করেছে। যে জিনিসটা আমার কাছে লক্ষণীয় সেটা হলো যে সে একটা জেনারেশন বিল্ড আপ করতেছিল, এটা আমার কাছে মনে হয়েছে। এবং তার যে পলিটিক্যাল স্ট্যান্ড সেটা আধিপত্যবাদের বিরুদ্ধে, এবং সে কাদেরকে আধিপত্যবাদ মিন করছে সেটা আমরা সবাই জানি। সেই মিন করে সে একটা জেনারেশন তৈরি করতেছিল এবং বেশ উত্তাল করে ফেলছিল ঢাকা শহর অনেকটা। যে তো এখন আপনি তো মনে করেন ক্ষমতা শিফট হয়, জেনারেশন চেঞ্জ হয়। আজকে যদি বাংলাদেশের রাজনীতি ধরেন, বঙ্গবন্ধুর রাজনীতি বলেন, জিয়াউর রহমান সাহেবের রাজনীতি বলেন, বেগম খালেদার রাজনীতি বলেন, শেখ হাসিনার রাজনীতি বলেন, এরশাদ সাহেবের রাজনীতি বলেন, ধারাবাহিকতা কিন্তু একটু পরিবর্তন আসছে। রাজনীতি কিন্তু পরিবর্তনশীল বিভিন্ন জায়গা থেকে। আজকে আমরা এই জায়গাটা এসে দাঁড়াইছি, কিন্তু এর সাথে আমাদের সংবিধানটা খালি পরিবর্তনশীল না, এটি নিয়ে আমাদের যথেষ্ট ফেতনা ফ্যাসাদ আছে। অথচ আমাদের রাজনীতি কিন্তু পরিবর্তন হয়ে গেছে, একটা জেনারেশন তৈরি হয়েছে। এবং এই জেনারেশনটা কিন্তু আপনি দমায় রাখতে পারবেন না, এই জেনারেশনটা। এবং তার ভিতরে মনে করেন আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এই যে এনসিপি মানে ছাত্রদের উত্তাল একটা পরিবেশ তখন তৈরি হয়েছিল, সেটাকে দমনের জন্য ঘটনাটা ঘটানো হয়েছিল যে এখান থেকে তাদের দমে যায় কিনা। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে হাদি হত্যার পর তাকে নজরুলের পাশে কবর দিছে, রাষ্ট্রীয় মর্যাদা দিছে, যেখানে দাফন হয়েছে সেখানে তাকে কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে সামথিং স্পেশাল হিসাবে, যার জন্য আজকে আমরা আলোচনা করতেছি। এই যে এটার যে একটা ইম্প্যাক্ট বা প্রভাব আছে সেটা বোঝা যায়। কারণ এর হত্যাকারী যখন চলে গেল কলকাতায়, কলকাতা না সরি ওয়েস্ট বেঙ্গল ধরে নেই, সে নাকি মেঘালয় থেকে ঢুকছে। এবং তার যাওয়ার ধারাবাহিক বিবরণ একজন বিশিষ্ট সাংবাদিক দিছিলেন যে উনি ওখান থেকে মোটরসাইকেলে ছিলেন, তারপরে সিএনজি, এরপরে জিপ, আগ্রুম বাগরুম নানান, অ্যাজ ইফ উনি দেখতে ছিলেন। আমার কাছে তার বিবরণে মনে হয় কি যে দূর থেকে 15 ফিট দূর থেকে তার প্যারালাল কোনো গাড়ি বা একটা ট্রান্সপোর্ট তার ছিল। আপনারা সবাই জানেন যে কে বলছে, যে এইভাবে সে ঢুকছে। এই যে ধারাবাহিক বিবরণ দিয়ে একটা জিনিস নিশ্চিত করে দিছে, সে ওই অঞ্চলে ঢুকে গেছে। এখানে দুইটা অপশন থাকতে পারে। এক, সে তখন হয়তো ঢুকে নাই, কিন্তু এখানে যারা হত্যাকারীকে ধরার জন্য আমরা উদ্গ্রীব বা আমার রাষ্ট্রযন্ত্র তাকে নিশ্চিত করে দিল যে সে চলে গেছে, হয়তো সে পরে ঢুকছে, বা সে জানে এইভাবে ঢুকছে। এবং এই হত্যার মোটিভের জন্যে বা সে একজন অন্যতম ব্যক্তি, তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এক। দুই, আপনি হয়তো জানেন না, ইতিমধ্যে একটা পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছিল এই হাদি হত্যার ব্যাপারে। এই পুলিশ রিপোর্টটা দেওয়ার পর নারাজি দিছে ওই ইনকিলাব মঞ্চের জুবায়ের, নাকি যে মামলার বাদী, এবং আমরা শুনছি তার মামলার বাদীর স্বাক্ষর নাকি নিয়ে আসছে কোন জায়গা থেকে গিয়ে পুলিশ। তার বোন আজকে ঠিকই করছে এই মামলার বাদীর এই বিষয়টা, এরকম একটা কথা বলছে। তো যাই হোক, সে নারাজি দিছে। নারাজি দেওয়ার মানে কি, পুলিশ যে বিবরণটা দিছে সেই বিবরণের সাথে সে একমত নয়, তাহলে ভিন্ন বিবরণ একটা আছে। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। পুলিশ তো বিবরণ দেয় একটা, সেইটার সাথে দ্বিমত পোষণ করার মানেই নারাজি, তাহলে একটা ঘটনা আছে। আর ওই যে বিবরণ দিচ্ছিল সে পালায় গেছে, সেটা একটা ঘটনা। 3 নম্বর, আপনি এখন সম্প্রতিকালে এটা যখন তদন্ত চলতেছে, তখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রী, উনি চট করে বলে ফেললেন যে হাদির বিষয়টা, হাদি কিভাবে মারা গেল, সে মেঘালয় থেকে ঢুকে পশ্চিমবঙ্গ পর্যন্ত আসলো, সব যদি বলে দিই তাহলে কিন্তু বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এবং আমাকে অমিত শাহ টেলিফোন করেছিল এবং বলছে এই বিষয়টার আলাপ যাতে বাইরে না যায়, এই ধরনের কথা সে বলছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী, আজকে আপনার বক্তব্যে মনে হইতেছে আপনি বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী হয়ে গেছেন। যদি তাই হয়, আপনি তখন মুখ্যমন্ত্রী ছিলেন, প্লাস আমার এখানে আসামি অপরাধী প্রত্যাবর্তন চুক্তি আছে, সেটা নিয়ে আমরা চাইতেছিলাম। আজও কিন্তু দায়িত্বটা আপনারই ছিল সময়, আজও কিন্তু সে ওখানে, তখন আপনি তো মুখ খুলেননি। এখন আমার কাছে মনে কি জানেন, আমাদের এই অঞ্চলের যারা রাজনীতিবিদ, আমার কাছে মনে হয় কি দিন শেষে তারা ক্ষমতাটা চায়, এবং ক্ষমতা গেলে দিশাহারা হয়ে যায়, এরকম মনে হয়। কারণ আপনি পাওয়ার এমন একটা জিনিস, পাওয়ার কিন্তু একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। মানে এটার ভিতরে ঢুকে তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয়, এবং এটার ভিতরে যদি আপনি প্রধানমন্ত্রী হিসাবেও ঢুকেন, আপনার তাপমাত্রা যদি 100 ডিগ্রি হয় তাহলে আপনি টিকবেন, যদি 99 হয় আপনি পুড়ে যাবেন, 101 হইলে আগুন নিভে যাবে। বিষয়গুলো আমি বুঝাইতে পারতেছি। তো ঠিক একইভাবে আজকে এই যে জিনিসটাকে উনি করলেন, উনি এখন কি চাচ্ছেন? উনি কি চাচ্ছেন যে ওনার সরকার আনস্টেবল হোক ওখানে, অন্তত পশ্চিমবঙ্গে তার মুখ্যমন্ত্রী আনস্টেবল হোক? তা না হলে
আপনি যে জিনিসটা এখন বললেন এটা তো আপনার ক্লিয়ার একটা পিকচার দরকার। আমাদের ডাউটটা শিফট হয়ে গেল একদম ক্লিয়ার, মানে যে এই হত্যার ভিতরে তাহলে বাংলাদেশ বাদ দিয়ে আপনি নিজে আপনাদেরকে জড়িত করে দিলেন, আপনি নিজে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িত করে দিলেন। এটার দায় দায়িত্বটা কে নিবে? আমরা যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ী করি, আমরা যদি এখন সাবেক মুখ্যমন্ত্রীকে দায়ী করি, তাহলে আমাদেরকে ভারতের একটা অংশ যদি বলে তোমরা আমাদেরকে নিয়ে কথা বলতেছো কেন? ভাই তোমরা তোমাদেরটাকে নেগোশিয়েট করো আগে। তারা কেন এই কথাটা বললো? আপনার দেশের প্রধানমন্ত্রীকে ইনভলভ করে দিল আজকে এই হত্যার ভিতরে। বিষয়টা আমার কাছে তো একদম ক্লিয়ার। মোশাররফ ভাই মনে হয় যে এখানে হাদি হত্যার যে প্রসঙ্গ আমরা আনছি, আমার কাছে মনে হয় এটার জবনিকাপাত, এটা আর কিছু হবে না। কেন হবে না আমি বলি, এটা তো ইনভেস্টিগেশন করবে পুলিশ। হ্যাঁ, এটা ওনার দায়িত্ব দেয়, তদন্ত করো, ওই পুলিশই মানে কিছু হবে না, মানে আমি বলে দিচ্ছি কেন হবে না। কারণ আপনি আমাদের যেমন এখানে মাদক নিয়ে আমরা অনেক মামলা করছি না, এই যে মাদক নিয়ে এখনো কিন্তু আসামি কোর্টে যায়। মাদক কিন্তু যার পকেটে মাদক পাওয়া যায় সে মাদক তৈরি করে না, বা সে মাদক আমদানি করে না। আমদানি করে যারা, তারা কিন্তু ডন, ওই পর্যন্ত পুলিশ যায় না। যার পকেটে পাওয়া গেছে সে জেলে, যে বিক্রি করছে মোশাররফ সাহেব আমার কাছে হে জেলে, আমার পকেটে পেয়েছে আমি জেলে। কিন্তু ওনার কাছে যে দিছে, বানাই আনছে, যে ইন্ডাস্ট্রি করে বা বানায় বা বিরাট ইম্পোর্টার বা আমদানিকারক, তার পর্যন্ত পুলিশ যায় না। কেন বলছি কথাটা? আপনি ধরেন আজকে যেহেতু মুখ্যমন্ত্রী, ভারতের সাবেক মুখ্যমন্ত্রী কথাটা আসছে, তাহলে আপনি কিন্তু আমার তদন্তে যেই থাকুক তাকে কিন্তু এই মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে হবে। যেহেতু উনি একটা কথা বলেছেন এবং উনি বলছেন যে অমিত শাহ বলছেন তাকে টেলিফোন করে যে আপনি যাবেন না, তাহলে আমার তদন্তকারী অফিসারের অমিত শাহ পর্যন্ত পৌঁছাতে হবে। ওটা যেহেতু সম্ভব হবে না, এটার তদন্ত এখানে স্টপ, ফুল স্টপ। আমি জাস্ট ইউ নোট ইট ডাউন, আমি বলে দিচ্ছি এই তদন্তটা এখানে ফুল স্টপ। কেননা ওই দুটো, ওই ভারত তো নিজেরা তাকে জড়াইছে, আমরা তো জড়াই নেই। আমার কোনো আইও বলে নাই যে এটার ভিতরে ওই ভারতে গেছে। ওইখানকার সাবেক মুখ্যমন্ত্রী বলছেন, তাহলে তদন্তকারী কর্মকর্তার ওই পর্যন্ত যেতে হবে। আসামিটাও তাদের কাছে আছে, সেখান থেকে প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যেতে হবে। যেহেতু আপনি যেতে পারবেন না, ফুল স্টপ। আপনি মানে এত সহজে কিভাবে বলেছেন যেতে পারবেন না? নোট করে রাখেন, নোট করে রাখেন। মানে সেটা আমি জানতে চাচ্ছি, আপনি যাবেন না তো আমার পুলিশ কি যেতে পারবে এখানে? মুখ্যমন্ত্রী তারপরে যেহেতু আমাদের সাথে তাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এবং মানে একটা তদন্ত process নামে না, যাবে। বন্দি বন্দি আনেন আপনি বন্দি না রাজাকি ভাই, বন্দির ক্ষেত্রেও তো এখানে আমরা দেখছি কিছু ক্লারিফিকেশন আছে। তারা যাকে পছন্দ হয় তাকে আপনাকে ফেরত দিচ্ছে, আর যাকে পছন্দ না হয় তাকে ফেরত দিচ্ছে। ধরেন আপনি বন্দিরে ফেরত আনলেন, আপনি বন্দিরে ফেরত আনলেন, বন্দি আইনা বন্দির সমস্ত বক্তব্য দিতে, ওখানে তো আমি তদন্তের নামে ওইটু কমপ্লিট না। যেহেতু উনি একটা কথা বলছেন এবং ওনাকে অমিত শাহ বলছে এটার ব্যাপারে যাতে বাইরে না যায় ফোন করে, এটা আপনার তো ইনভেস্টিগেশনের পার্ট হয়ে যাবে। আমি বলে দিচ্ছি তো, ফুল স্টপ লিখে। তার মানে আপনার আমাদের দেশ ইনভেস্টিগেশন যে পর্যায়ে যাক, এটার আসলে কোনো ওই পর্যন্ত কি যেতে পারবে আপনার কি মনে হয়? সেটা বলেন আগে। আমার একটা পুলিশের এসপি যেতে পারবে? রাজাকির ভাই যে বক্তব্যটা হইলো, যে লিমিটেশন তো আছে। আপনি একটা দেশের প্রাইম মিনিস্টারের বা মন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী কি আপনি জিজ্ঞাসাবাদ করবেন? সেই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল লাগবে, সেই ধরনের রিলেশনটা লাগবে, সেটা কতটুকু সম্ভব? এটা দেখেন পারেন কিনা, পারলে তো ভালো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের তদন্তকারী কেউ কিন্তু তাদেরকে জড়ায় নাই, জড়াইছে ওনার দেশের লোক। দ্যাট ইজ ভেরি সারপ্রাইজিং যে সাবেক মুখ্যমন্ত্রী উনি তো বললেন। এবং আমাদের তদন্তকারী সংস্থা আসলে ওই পর্যন্ত যেতে পারছে না কিংবা জানছেন নাকি যে এই বিষয়গুলো এখন যেটা আসছে? আমি কিছুই জানি না। আমার কথা হলো ওখানে যে আপনি এখন যেহেতু উনি একটা এডমিশন মানে বক্তব্য রাখছেন, তার আলোকে তদন্তের স্বার্থে ওই পর্যন্ত যেতে হবে। দ্যাট ইজ দ্য গ্রামার। আপনি তদন্ত সূত্র পাইলে তো সেখানে যেতে হবে, যেখানে ক্লু সেখানে যাবেন। তো উনি যে ক্লুটা দিয়ে দিলেন, সেখানে আমার তদন্তকারী কর্মকর্তা কিভাবে পৌঁছাবে, এটা আমার কোশ্চেন। যদি পৌঁছানো সম্ভব হয় রিপোর্ট পাবেন, আর যদি পৌঁছানো সম্ভব না হয় ফুল স্টপ। ওকে, তাহলে একটু অন্য বিষয়ে যাই ভাই। বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম যে বৃদ্ধি সরকারের, এই যে সরকারের লোক। আচ্ছা, আপনি দিয়ে আমি শুরুতে আসি। আপনি তো সরকারের লোক না, ঠিক আছে? আপনি তো এটা দাবি করছেন, আপনাকে দিয়ে আমার বন্ধু, আমার ভালো লাগছে আজকে আসতে যে আমি পাইছি যে অন্তত একটা এমপির সাথে দেখা হবে ভাই, একজন সাংসদের দেখাও তো একটা পুণ্য হয়। সরকারের 100 দিনের মাথায় 2 দফা বিদ্যুৎ জ্বালানি তেলের দাম যে বাড়ছে। শুনেন, মানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি বিভিন্ন পত্রিকায় দেখছি, আমি কিছু কাটিং রেখে দিছি। আমাদের বিদ্যুৎ সংকট যথেষ্ট আছে এখনো। আমাদের কাছে আছে যে 12 ঘন্টা, 14 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এক জায়গায় বিদ্যুৎ থাকে না। মানে আউটসাইড ঢাকা শহরে মনে করেন কাভার করে রাখা হয়, প্রয়োজনও আছে, নাই যে তা না। কিন্তু প্রশ্ন হচ্ছে বিদ্যুতের প্রচুর লোডশেডিং। এবং এই লোডশেডিং কেন? আমাদের ক্যাপাসিটি চার্জ যাচ্ছে, ওইদিকে বিদ্যুৎ উৎপাদনের যে আমাদের ক্ষমতা,
ওই পরিমাণ লাগে না, যে পরিমাণ লাগে সেটুক হয় না, মানে এই যে কতগুলা বাজে পরিস্থিতি, এবং তার ভিতরে আপনি যদি বিদ্যুৎ বিল বাড়ান, আপনার সবটা কিন্তু একটা যৌক্তিক ব্যাখ্যা দিলে আমরা খুশি। আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন, ভালো কথা। এদিকে বিদ্যুৎ মন্ত্রী আবার বলতেছে কোথাও কোনো লোডশেডিং নাই। এই কথাটা বলার পর যদি আমি এই কথাটা বলি, তাহলে যদি বলে যে কোথায় লোডশেডিং দেখাও, দেখা গেল লোডশেডিং আমি দেখাইতে গেলাম যে আমার নিয়ে যাবে কুমিল্লা 14 গ্রাম, লোডশেডিং চলতেছে, আমি যাইতে জানি বিদ্যুৎ আইসা পড়বে। কারণটা আমি কেন বলি, যে আমরা যেটা বলতেছি ভাই, আমাদের কাছে একটা জরিপ আছে, আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন বাড়ান, কিন্তু আপনার যৌক্তিক ব্যাখ্যা লাগবে যে আপনি বাড়াচ্ছেন কেন। আপনি যদি গ্রাহকরে সঠিক ব্যাখ্যা দিতে পারেন, এবং এটা যদি এমন হয় যে বিদ্যুৎ বাড়াইতে দিতে এই কারণে, অথবা আপনার টাকা দরকার অন্য খাতে ব্যয় করবেন, সেই ব্যয়ের খাতটা খুব সুন্দর, এই কাজ হবে, কিন্তু শুধু যদি বাড়ান, এই দেখেন আপনি তেলের দাম বাড়াবেন না বলতে গিয়ে একবার লিটারে 20 টাকা, তারপরে 5। ভাই এটা তামাশা না তো, 25 টাকা পার লিটার বাড়ানোটা, আমি সরকারের, এটা আমি বলবো সরকারের গবেষণা করা উচিত। বললেই বাড়িয়ে দেবেন, এবং তার সাথে আপনি ব্যাখ্যা নেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি দিতে চাই আমি এই কারণে, কারণ ওনার তো সব দেখা সম্ভব না, বাট ওনাকে তো প্রস্তাব দেয় এসে যে এই কারণে বাড়ানো দরকার। তখন উনি যাতে একটা যৌক্তিক ব্যাখ্যা নেন, যে আমার জনগণকে তো ব্যাখ্যাটা দিতে হবে যে আমি যে বাড়াবো, এই যে বিদ্যুৎ বিল এখন বাড়াবো, কিসের ভিত্তিতে বাড়াবো, লোডশেডিং এর প্রবলেম আছে, আপনার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে, মানে ওইগুলো যদি আপনি বাদ না করতে পারেন, আপনি খালি জনগণকে চুষবেন কতক্ষণ রে ভাই। আমি যদি সীমার বাইরে চলে যাই, আমি বিদ্যুৎ পাইলাম না, লাইন বিল দিলাম না, লাইন কেটে দিলেন, কয়টা লাইন কাটবেন রে ভাই? কয়টা লাইন কাটতে গেলে তো গাড়ির তেল লাগে। আমি সেই অর্থে বলছি আপনি বাড়ান, কিন্তু আপনি জনগণের, সরকারের প্রথম কন্ডিশনই হলো জনগণকে ভালো রাখবেন, এবং জনগণকে ভালো রাখবেন। আপনার কাছে আপনি একটু শেষ করেন না, আমার বক্তব্যটা হচ্ছে যে দেখেন, আপনি বিদ্যুতের জন্য দাম বাড়াবেন বা তেলের দাম বাড়াবেন, আপনি সবকিছু যৌক্তিক কারণ কিন্তু লাগবে। আমরা যেমন ধরেন কলেজ ইউনিভার্সিটির বিল বাড়া আমরা কিন্তু আন্দোলন করি, কিন্তু পারি না কেন? এদের উপরে যারা চাপ প্রয়োগ করবে সেটা কিন্তু সরকার। একইভাবে যদি আপনি এই বিদ্যুতের ক্ষেত্রেও আসেন, আপনি যদি যৌক্তিক কারণ থাকে আপনি বাড়াবেন, কিন্তু তার সাথে তো আপনার দেশের জনগণের আর্থিক অবস্থা, রাষ্ট্রের আর্থিক অবস্থা সবকিছু দেখতে হবে। যেমন আপনি একটা বাজেট দিতে যাচ্ছেন, বিশাল বড় একটা বাজেট দিতে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনি কোন কোন খাতে ব্যয় হবে সেটা অলরেডি লিখে ফেলছেন, কিন্তু কোন কোন খাতে আয় হবে এখনো লিখতে পারেননি। তো একইভাবে জনগণের বেলায় ভাববেন যে সে যে আপনাকে বিদ্যুৎ বিল দেবে সেটা তার খরচের খাত, তার আয়ের খাতটা সেটাও রাষ্ট্রের দেখতে হবে। ধন্যবাদ অ্যাডভোকেট রাজাকে। মোশাররফ ভাই যৌক্তিক কারণ সেই বিষয়টা, পাশাপাশি একটু আপনাকে বলি, অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই যে ভর্তুকি কমানোর নামে বাড়তি অর্থের বোঝা বহন করতে হবে অবশ্যই সাধারণ মানুষকে, খরচের চাপ বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হবে শিল্প উৎপাদন ও জনজীবন। না, এখানে আমি একটা কথা বলি, আজকে বিদ্যুতের দাম বেড়েছে, এটা একজন নাগরিক হিসেবে আমরা মনে করে নিচ্ছি আমাদের জন্য একটা অস্বস্তি ব্যাপার, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু আপনাকে বাস্তবতার নিরিখে তো আপনাকে বিশ্লেষণ করতে হবে। আপনি দেখেন এই বিদ্যুতের অবস্থা কেন তৈরি হলো। আমি নিশ্চয়ই রাজ্জাকি ভাইয়ের মতো একজন সচেতন মানুষ, নিশ্চয়ই সেটা তার অবগত আছে। আপনি দেখবেন আওয়ামী লীগের আমরা দেখেছিলাম রেন্টাল কুইক রেন্টাল একটা প্রকল্প আপনি শুনেছিলেন, মানে দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য সেখানে এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট 2010 পাস করেছিলেন, নির্মিত অধ্যাদেশ যেটার মতো। অর্থাৎ আপনি চুরি করেন, যা করেন, আপনার কোনো বিদ্যুতের ব্যাপারে কোনো মামলা করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আপনি চুরির একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সেদিন লুটের একটা সুযোগ তৈরি করে দিয়েছেন। বিএনপি দেখবেন এই রাষ্ট্রের দায়িত্ব পাওয়ার পর প্রথমেই বলেছে না, এই এমার্জেন্সি পাওয়ার অ্যাক্ট বাতিল করে দিয়েছে, নাই। আর রেন্টাল কুইক রেন্টাল আপনি দেখেন এই চুক্তিগুলি করে গেছে শেখ হাসিনা, যে আপনার কাছে নিশ্চয় মনে আছে আওয়ামী লীগের আমলে খুব একটা বাহাবাদ নিয়ে তারা খুব গর্ব করে বলতো যে আমরা 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। আপনার সক্ষমতা, আপনার উৎপাদন কিন্তু করেনি, সক্ষমতা। এখন এই সক্ষমতা অর্জনের জন্য তারা তো এই যে প্রাইভেট কোম্পানিগুলির সাথে তাদের চুক্তি করতে হয়েছে যে তুমি আমাকে এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করে দেবে, এবং যার জন্য কিন্তু একটা মূল্য নির্ধারণ করা হয়েছে। যেমন আমি যতদূর আমার কাছে যে তথ্য আছে যে 1 মেগাওয়াট বিদ্যুৎ যদি আপনি রেন্টাল কুইক রেন্টাল থেকে কেনেন 16 টাকা থেকে 27 টাকা 10 পয়সা পর্যন্ত আপনাকে কিনতে হয়েছে। আমি সর্বশেষ যেটা জানি যে সামিট পাওয়ারের ফার্নিশ অয়েলের যে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল শেখ হাসিনার আমলে 27 টাকা 10 পয়সা আপনি তাদের কাছ থেকে বিদ্যুৎ কেনার জন্য আপনি চুক্তি করেছেন। কিন্তু মজার ঘটনাটা এখানে, আপনি 1 মেগাওয়াটও বিদ্যুৎ নাই, কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে, যেটাকে আপনি বললেন ক্যাপাসিটি ট্যাক্স, ক্যাপাসিটি চার্জ, চার্জ, যেটা আমরা ভাড়া বলি, ভাড়ার টাকা।
অথচ আপনি দেখেন আমাদের বাংলাদেশে বিদ্যুৎ যাবে না, এটার জন্য আমাদের দরকার 17,000 মেগাওয়াট সর্বোচ্চ। তাহলে হোয়াই আমি কেন 27,000 করলাম? অর্থাৎ এই চুরি ডাকাতির একটা পতন মুক্ত করে, যার জন্য আমরা দেখেছিলাম এই সরকার সভা দেবপ্রিয় ভট্টাচার্য যে একটা দুর্নীতির খতিয়ান প্রকাশ করেছে, সেখানে মনে আছে যে 1 লক্ষ কোটি টাকা এখান থেকে চলে গেছে বাইরে, এই যে রেন্টাল কুইন্টালের টাকাগুলি, এবং কারা নিয়েছে সে লিস্টগুলো দিয়েছে। সামিট পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, আপনার ওই যে অটোবির মতো একটা ফার্নিচার তৈরি করে, তারাও এই ব্যবসা করেছে। সুতরাং এই যে চাপটাকে কিন্তু বিএনপি ক্ষমতা এসেছে মাত্র 100 দিন, এর কাছে কিন্তু 11 দিনের প্রদীপ নেই। আপনি ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে করতে হয়। আমরা কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছি, এবং আপনি দেখেন আমেরিকা ইরান যুদ্ধের আগে কিন্তু বিএনপি বিদ্যুতের ক্ষেত্রে বা জ্বালানির ক্ষেত্রে 1 টাকা বৃদ্ধি করে নাই। কিন্তু আপনি দেখেছেন এই যে যুদ্ধের কারণে আমাদের কিন্তু সরবরাহ লাইন আমাদের বন্ধ হয়ে গেছে, যার জন্য আমরা চিটাগাং ইস্টার্ন রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। আমাদের হরমুজ প্রণালীতে আমাদের জাহাজগুলি আটকে দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে বিশ্বে যদি আপনি দেখেন এই সময়কালে সকল দেশ প্রায় বলতে গেলে বিদ্যুতের দাম বাড়িয়েছে, জ্বালানির দাম। আপনি আমেরিকার মতো যা বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি যাদের, তারা 5% বাড়িয়েছে, চায়না 30% বাড়িয়েছে, কম্বোডিয়ার 68% বাড়িয়েছে। এভাবে যদি আমরা সারা বিশ্ব দেখি, তারা সবাই দাম বাড়িয়ে, আমরা কিন্তু বাড়াই নেই। বরং আপনি দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে যতটুকু বাড়ছে আপনি বলছেন ওই তুলনায় বাড়েনি আর কি, বাড়াই নেই আমরা। আমি বলি আমি বলতেছি, তারপর আমরা করেছি কি 167 কোটি টাকা প্রতিদিন আমরা কিন্তু ভর্তুকি দিয়ে আমরা অব্যাহত রেখেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বিআরসির গতকালকে যদি আপনি দাম বাড়ানোর পর যদি চেয়ারম্যানের বিবৃতি দেখেন, যে এই দাম বাড়াবার পরও আমাদেরকে 41,000 কোটি টাকা তারপরে ভর্তুকি দিতে হবে, 41,000 কোটি টাকা। এখন এখানে যদি আমরা সমন্বয় না করি, তাহলে অর্থনীতির ক্ষেত্রে বিরাট একটা চাপ পড়ে যাবে, যার কারণে আপনি সহনশীল যাতে জনগণের, এবং আপনি দেখবেন সাধারণ নিম্ন শ্রেণীর লোকের উপর যাতে এই ভর্তুকি এই যে প্রেশারটা না পড়ে, তার জন্য আপনি দেখছেন কালকে 75 ইউনিট পর্যন্ত আপনার কিন্তু দাম কার্যকরী হবে না। সুতরাং আমরা সামগ্রিক বিচার মিলিয়ে যা না পারা যায়, এই কারণে দামটা বাড়ানো হয়েছে। এইটা রিয়ালিটি আমাকে বুঝতে হবে, এবং যেটা রাজ্জাকি ভাই বলতে হবে, এখনো কিন্তু আপনাকে ক্যাপাসিটি ট্যাক্স আমাকে দিতে হচ্ছে, কারণ চুক্তি করেছে শেখ হাসিনা। না, মোশাররফ ভাইয়ের সাথে আমি তাহলে একটু অ্যাড করি। মোশাররফ ভাই যেটা বলছে যে চুরি হয়েছে, আগের সরকার চুরি করে গেছে, এই পর্যন্ত বলি কি শেষ? এটা তো সাধারণ লোকে বলে, আমিও বলি, ওই গ্রামে গঞ্জে মাঠের লোকেও বলে। আপনি সরকারে আছেন, আপনি চোরের ব্যাপারে আপনার পদক্ষেপ কি? আমরা নিশ্চিত। নাম্বার 2, তারা চুরি করে যাবে, আমার উপরে আপনি ইম্পোজ করবেন না। চুক্তি তো আপনি চুক্তি তো বাতিল করতে পারছেন না। ওইটা না, আমি ওই চুক্তি বাতিল করার কথা বলছি না। আপনি সমন্বয় করতেন, রেট বাড়াই আমার কাছ থেকে টাকা নিয়ে। আমি তো চুরি করি নাই, সাধারণ লোক তো চুরি করে নাই, রাষ্ট্র তো সবার। আপনার কথা হচ্ছে তারা কেন টাকাটা দিবে? আমার কথা শেষ করতে দেন। এই যারা চুরি করছে, আমি ধরে নিলাম তারা চুরি করে দেশের বিদেশে টাকা পায়, কিছু তো আছে তাদের এই দেশে স্থাবর সম্পত্তি, আমি নিশ্চিত করে বলে দিতে কিছু হইলো, মানে যারা পাচার করেছে। ইয়েস, আপনি সেটাকে নিলাম করে 10 টাকা নিয়ে দেখান না রাষ্ট্র। আমি একটু দেখি একটা গভর্নমেন্টের বয়স। আমি আপনার সাথে একমত। আপনি এই গ্রুপগুলার যা আছে সেইটাকে বাজেয়াপ্ত করে এই টাকাটা জনগণকে দেখান, যে দেখ আমরা আমি একটু বলছি, বাকিটা তো রাজ্জাক ভাইয়ের এই কথা যুক্তি আছে যে সরকার তো অ্যাক্ট করা উচিত। সরকার ইতিমধ্যে দেখেন যে প্রায় 20টা কোম্পানির বিরুদ্ধে কিন্তু তারা মামলা করেছে। ইতিমধ্যে এই যে এস আলম গ্রুপের টাকা কিন্তু জব্দ করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মজার ঘটনা কি, আপনি গত শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে দেখবেন, আপনার একটা গভর্নমেন্টের মানে একটা ন্যূনতম দায়িত্বহীনতার কত পরিচয়। আজকে আমি একটু বলি, একদম শেষ করতে হবে। সে উকিল মানুষ, সে বলতে একটা লোক আপনি তাকে বাংলাদেশে বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছেন, চুরি করার সুযোগ করে দিয়েছেন। এখন তার বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিতে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে সে ফরেন নাগরিক, ফরেন সিটিজেন হিসেবে সেখানে ব্যবসা করেছে, যার কারণে সরকার কিন্তু ইচ্ছা করলে অনেক কিছু করা যাচ্ছে না। ধন্যবাদ মোশাররফ ভাই, যদি সময় থাকে আবারও আসবো আপনার কাছে। রাজ্জাকি ভাই, এই যে মামলার বিষয়, 20 জনটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলায় গিয়েছে, প্লাস টাকা জব্দের যে গভর্নমেন্ট যে প্রসেস যে হাতে নিয়েছে, এই বিষয়গুলো বললেন। না, আপনি তো শুনুন, কতগুলো জিনিস আছে কি, হোমিওপ্যাথিক চিকিৎসায় কাজ হয় না। একটা লোকের হাত ভেঙে টুকরো হয়ে গেছে এখান থেকে, আপনি হোমিওপ্যাথিক ফার্মেসিতে দৌড়িতেছেন, ওর একটা ডোজ নাকি 6 মাস কাজ করে, স্লো অ্যান্ড স্টেডি। আপনি যেই দেশের যেই পরিস্থিতি, আপনি পরিস্থিতির সাথে আপনার রামিস হত্যার মামলা হয়ে যেতেছে না, জাজমেন্ট হয়ে যেতেছে না। ওয়াই ইট ইজ সো ফাস্ট? বিকজ
আপনার পরিস্থিতি উত্তাল হয়ে গেছিল নিয়ন্ত্রণের নামে আপনি রাজনৈতিকভাবে বেসামাল হয়ে যেতে পারেন সেই ভয়ে আপনি সিদ্ধান্ত দিয়ে মানে দিলেন। আপনি বলছেন প্রেশার। না আমি একটু কথা বলি, আমি শেষ করি। আমি আপনাকে যোগ করি, আপনার সুবিধা হবে। এই আপনি দেখেন আমরা এই যে ইসলাম গ্রুপ অথবা সামি পাওয়ারের বিরুদ্ধে মামলা করেছে, শোনেন তারা বিদেশি নাগরিক, সেই মামলার প্রতিনিধিত্ব। এখন আমি গতকাল আইন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, 100 কোটি টাকা আমাদের ব্যয় হচ্ছে এই মামলার পিছনে। আরে আপনি যদি 5 বছর চলে কত টাকা যাবে? কেন 100 কোটি টাকা ব্যয় কিসের মামলা? আমি ইন্টারন্যাশনাল উকিলের টাকা দিতে হবে, ফি দিতে হবে, চলতেছে তো, গভর্নমেন্ট পার্ট হইছে। আরে ওইটা বলতেছি না আমি তো। আর যখন 100 টিয়া রায় করে ফেলবে ইন্টারন্যাশনাল কোর্টে, ওইটা পরে আনেন না, বিদেশের টাকাটা পরে আনেন। আমি বলছি এইখানে তো তার সম্পদ আছে, দেশে যে কিছু সম্পদ আছে উনি এইটা সেটা অ্যাডভান্স, এটার দাম 1 কোটি টাকা। এখন আমি দেখেন এটা 5 লাখ টাকা অপশন দিয়ে দেন, আমি দেখতে চাই। আপনি আইনের শাসন আমি বলেন, কথাটা বুঝেন ইচ্ছে নাই। করলে কি পারা যায়? এখন আপনি আইনের আপনি শাসন, মানবাধিকারের কথা আপনি- বলেন, ইচ্ছে না, করলে লুটের পারবেন। বেলায় লুটের বেলায় আপনি ধরে তো আপনি এখন এই সাধারণ লোকের মতো বয়ান দিয়ে রাখলেন, আপনি লুকটা এখন আপনি আরো 100 কোটিকে ব্যয় করবেন কি জন্য? বিদেশি টাকা ফেরত। বিদেশ বেলিভিটা না, আপনি বুঝাই দিচ্ছেন যে এই টাকাটায় আরেকটা গ্রুপ আরেকটা শ্রেণী ধনী হবে, 100 কোটি টাকা ব্যয় হবে আপনার ইয়ে আনতে, মানে এই মামলা চালাইতে। আপনাকে মামলা চাইলে আপনার সরকার আমি পার না করতে করতেছি হবে না না তো, আমি তো না করতেছি না, আমি বলছি এইখানে তার কাপটা আছে, এই কাপটা আপনি বাজেয়াপ্ত করে নিয়ে যাইয়া জনগণকে বুঝান যে কাপটা পাইছি, এইটা অপশন করে নিয়ে গেছি, বাকিটা আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ আপনি আরো 100 কোটি টাকা ব্যয় করবেন, তাকে এই 100 কোটি টাকা আপনি বিদ্যুৎ খাতে দিয়ে দেন, ব্যয় করার দরকার নাই। আপনি মামলা চালাবেন না? না দরকার নাই। যদি আপনি মামলা ইন্টারন্যাশনাল কোর্টে যদি মামলা দেন, আপনার এই সম্পত্তি ফেরত দেন না, না তখন কি করবেন? ওটা তো অন্য দিন, আপনি নিজের অন্য না তো। না বহির্বিশ্বের টানবেন, আর তারা তো ফরেন সিটিজেন হিসাবে আপনি এখানে ব্যবসা দরকার করছেন। নাই আমার, আমি তো জানি কি আপনি বললেন জানার বিষয়, আইনের বিষয়। না না আইনের বিষয় কি? আপনি ফরেন যখন আপনি টাকাটা চুক্তি নিছেন, করেছেন না তাদের সাথে? যখন টাকাটা নিছে কি হিসাবে নিছে? এটা তো ওই সরকার সহযোগিতা করে, যার জন্য তো সে নাই। রাইট। আপনি যখন যে আইন থাকবে অপরাধ করছেন, নিছেন উনি, ওনার সম্পদ এই দেশে আছে, আপনি জানেন। আরে উনি সম্পদ আমার দেশের নাগরিক হিসাবে নাই। আমার দেশের নাগরিক না, সেই লোক টাকা লুট করে লয়ে গেল, দিচ্ছেন তো আপনি সুযোগ। সে দিলাম তখন। আরে আরে ভাই আপনি কথা বুঝেন, ওই সরকারের দোষর হিসেবে নিচ্ছে তো, তার সম্পদ তো এটা আমার নিতে বাধা কিন্তু কোথায়? যে উনি বলতেছে যে সে তো আইনে তো ফর- এটা পড়ে না, আইনে তো আমি আইনে তো পড়ে না। ও তা এখন আপনি তাহলে ওই আর 100 কোটি টাকা ব্যয় করেন না, ওই 100 কোটি টাকা বিদ্যুৎ আরে খাতে এটা তো দিয়ে দেন। আপনি একজন আইনজীবী, আপনি তো আমি বলবেন আইনজীবীর বিষয় না তো এখানে, আপনি কথাটা এটা কিসের কোনো মামলা হয়েছে? ধন্যবাদ। এই এটা যে তো মোশাররফ সম্পদের হোসেন এবং মামলা। অ্যাডভোকেট আবু হানিফ